নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে রোশনাইকে তার নতুন জায়গায় কাজ বুঝিয়ে দেওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা আপনি গুরুজির কি করে খেয়াল রাখবেন, মানে আপনি সবকিছু বানাতে পারেন তো? তো রোশনাই বলছে, হ্যাঁ হ্যাঁ আমি সব রান্নাই পারি, কোনো অসুবিধা হবে না। এছাড়া আমি বেনারসের মেয়ে, যেহেতু আমি ওখানকার কিছু রান্নাও পারি। তখন বলছে যে না, মানে স্যুপ টুপ এই সমস্ত কিছু পারবেন তো? বলে হ্যাঁ হ্যাঁ আমার কোনো অসুবিধা হবে না, আমি সবই পারি। তারপর ওনারা বলছেন, উনি কিন্তু খুব নামি দামি একজন গুণী ব্যক্তি, হ্যাঁ আমাদের গুরুজি, উনি একজন ডান্সার। আর দেখবেন মানে ওনার সম্মানে যাতে কোনো রকম কোনো হানি না হয়, আপনার কাছ থেকে যাতে কোনো রকম কোনো অসম্মান উনি না পান। তখন রোশনাই বলছে, না না আমি গুণী ব্যক্তির আপ্যায়ন করতে জানি, কোনো অসুবিধে হবে না। ওনারা বলছেন যে ওনার ওপরেই কিন্তু আপনার চাকরিটা নির্ভর করছে, সুতরাং একটু ভালো করে দেখে শুনে। তারপর তো রোশনাই সেখান থেকে চলে যায়, রোশনাই সমস্ত ডকুমেন্টস নেওয়া হয়, তারপরে রোশনাই সেখান থেকে চলে যায়, কারণ তার পরের দিন থেকে রোশনাই জয়েন করবে। এদিকে আরণ্যকের বাড়িতে রোশনাইয়ের ব্যাপারে আরো বেশি কথা হলে বড় মা বলছে যে দেখুন মা, ঠাম্মিকে বলছে, আপনি আর যাই বলুন না কেন রোশনাই মেয়েটা বেঈমান এই সমস্ত কথা বলবেন না আমার সামনে, কারণ আমি জানি যে রোশনাই মেয়েটা কতটা ভালো, তাই আমার সামনে ওর আর কোনো রকমের কোনো অসম্মান আপনারা করবেন না। এরপরে তো ছোটকে বলা হয় যে কালকে বারিন ঠাকুরের বাড়িতে যাবে। ঠাম্মি বলছে, ছোট বলছে, উফ আবার সেই বারিন ঠাকুরের বাড়ি? ঠিক আছে, আমাকে এইসব ব্যাপারে ইনভলভ করিও না তো, আমাকে ভালো লাগে না। বলে কি ভালো লাগে না? অনেক বয়স হয়েছে তোমার, এবার বিয়েটা তোমাকে করতেই হবে। তখন বলছে, আমি কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। তখন বড় মা বলছে, বাবা মা চোখ বুঝলে তারপর তোমার কি হবে? বলে কেন, তুমি আমাকে দেখবে না? বলে আমি কি সারা জীবন বেঁচে থাকবো? বলে তারপর আমি নিজের যত্ন নিজেই নিয়ে নেবো, আমার ভালো লাগে না এইসব বিয়ে টিয়ের কথা, আমাকে বলবে না তো। তখন তার বাবা বলছে যে বিয়ে তুমি করবে না, তোমার ঘাড় করবে। তখন ছোট বলছে, তাহলে আমার ঘাড়ের সাথেই বিয়েটা দিয়ে দাও। আমার সাথে দিতে হবে না, কারণ আমি বিয়ে টিয়ে করবো না। ঠিক আছে, তোমরা ওদের বাড়ি যেতে চাও, আমি নিয়ে যাব, আমি দিয়ে আসবো। ওই পাড়াতে আমার একটু কাজ আছে, আমি কাজটা সেরে নেবো, ততক্ষণ তোমরা তোমাদের কথাবার্তা সেরে নেবে। তখন দাদু বলছে, তোমার কি বেছে বেছে ওই পাড়াতেই কাজ পড়লো? বলে আমার তো সারা কলকাতা জুড়েই কাজ বাবা, সেই কারণেই আমার তো সবখানেই কাজ থাকে, আমি আমার কাজটা সেরে নেবো, তোমরা তোমাদের কাজ সেরে নেবে। তখন ঠাম্মি বলছে, তুমি সারা জীবনে মানুষ চিনতে শিখলে না, মাধবী মেয়েটা তো ভালোই। তখন ছোট বলছে, ভালো? ও একটা খান্ডারনি। বলে, তখন দাদু মানে ওর বাবা রেগে যায় আর কি, বলছে যে তুমি মেয়ে মানুষের সম্পর্কে এরকম কথাবার্তা বলবে না, কোনো মেয়ে সম্পর্কে কখনো এরকম কথাবার্তা বলতে আছে? এ কেমন শিক্ষা তোমার? আমরা কি তোমাকে এই শিক্ষা দিয়েছে নাকি? ঠাম্মি বলছে, মাধবী খুব ভালো মেয়ে, এই বাড়িতে আসলে ও সবকিছু বদলে দেবে, এমনকি তোমাকেও বদলে দেবে। তখন ছোট বলছে, হ্যাঁ সেটাই তো আসল কারণ, সেই জন্যই তো বিয়েটা করতে চাইছি না। ছোট কিছুতেই বিয়ে করবে না। এদিকে গরিমার সাথে সবাই দেখা করতে গেছে। বাবাকে দেখে তো গরিমার চোখে জল এসে গেছে। বলে, কাঁদে না মা, কোনো কিচ্ছু হয়নি, সবকিছু ঠিক হয়ে যাচ্ছে তো। তুমি আবার সবকিছু আগের মতো করতে পারবে, তুমি নাচও করতে পারবে। তোমার সামনে কম্পিটিশন আছে না, একটা রিয়ালিটি শো আছে না, তুমি সেখানেও পারফর্ম করতে পারবে, কোনো অসুবিধা হবে না। শুধু একটু মনে জোর রাখতে হবে মা, মনে জোর থাকলে সবকিছু হয়ে যাবে। এই তো, তুমি এরপরে হসপিটাল থেকে বাড়ি যাবে, শুধু কটা দিন একটু রেস্ট নিতে হবে, একটু যত্ন রাখতে হবে, ব্যাস তাহলেই তুমি একদম সুস্থ হয়ে যাবে। ডাক্তার তো বলেছে যে অপারেশন একদম 100% সাকসেসফুল হয়েছে, সুতরাং কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। গরিমা তো কাঁদছে, হাজারো হোক, ওর সাথে যেটা হয়েছে সেটাও তো ঠিক হয়নি। রাজাও বলছে যে টেক কেয়ার গরিমা। এইভাবে ওরা কথাবার্তা বলে বেরিয়ে যায় আর কি, বেশিক্ষণ থাকে না গরিমার কাছে, কারণ গরিমারও ঘুম আসছে, সেও ঘুমিয়ে পড়েছে। এদিকে তো ছোট আবারও বলছে বাড়িতে যে আমি কিছুতেই বিয়ে করব না। তখন বড় মারাও বলছে যে তোমার বয়স হয়েছে ছোট, এবার একটা বিয়ে করতেই হবে, তুমি আর জেদ করো না। তখন ছোট তার মা বাবার কাছে গিয়েও বলছে, এমনকি তার বড় বৌদির কাছে গিয়েও বলছে, কিন্তু কেউ কোনো কথা শুনছে না ছোটুর। বলে বিয়ে তোমাকে করতে হবে, ব্যাস আর কোনো কথা শোনা যাবে না, বলে তারা যে যার জায়গা থেকে চলে যায়। এদিকে তো এবার গরিমার সাথে দেখা করতে এসছে সুরঙ্গমা, তনুশ্রী, মানে সবাই একে একে দেখা করতে আসছে আর কি, কারণ সবাই মিলে অ্যালাও হবে না। সুরঙ্গমা তো ডাক্তারকে বলছে যে আমার একমাত্র মেয়ে ডাক্তারবাবু, বুঝতেই পারছেন, আর ওর সাথে এরকমটা হলো, এরকম বিয়ের আসর থেকে এরকম ঘটনা ঘটে গেল। তখন ডাক্তারবাবু বলছেন, চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে, অপারেশন তো 100% সাকসেসফুল হয়েছে, ও হাঁটা চলা নর্মাল স্বাভাবিক জীবন সবই লিড করতে পারবে। কিন্তু কি, হ্যাঁ যদি নাচের কথা বলেন তাহলে সেটা আমরা একটু সময় নেব, কেননা ঘাটা না শুকোনো অবধি আমরা হয়তো কনফার্ম বলতে পারবো না আপনাকে যে ও
কেমন কি পারবে। জাহ্নবী বলছে যাক, তা ও যে সুস্থ হয়ে উঠেছে, আবার আগের মতো যে হয়ে যাবে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। এরপরে তারা সেখান থেকে কথাবার্তা বলে চলে যায়। এদিকে তো দেখা যাচ্ছে আরণ্যক সব জায়গাতে পুলিশের মাধ্যম দিয়ে রোশনের খোঁজ করছে, সমস্ত বাস ট্রেন মানে সমস্ত জায়গাতে খোঁজ করছে যে কোথাও রোশনের নাম পাচ্ছে কিনা। কিন্তু ওদিক থেকে পুলিশ জানাচ্ছে যে না, তারা কোনো খোঁজ খবর পাচ্ছে না। জাহ্নবী আর রাজা পেছন থেকে দেখছে। জাহ্নবী বলছে এই দেখো, হসপিটালে তো বেশ ভালোই চিন্তা করছিল গরিমার জন্য, বাড়িতে এসে দেখো, বাড়িতে এসে রোশনের চিন্তা করছে। সত্যি। রাজা তখন বলছে একে না বোঝা সত্যি অসম্ভব। তখন জাহ্নবী বলছে তোমারই তো ভাই, তুমি আবার এরকম না তো। তখন রাজা অবাক হয়ে যায়, বলে কি বলছো জাহ্নবী তুমি? বলে হ্যাঁ, যা বলছি সত্যি বলছি, তুমি আবার এরকম না তো, তোমারই তো নিজের ভাই বলে কথা। তখন বলছে দেখো, আমাদের তো আলাপ পরিচয় করে বিয়েটা হয়েছে তাই না, বলে ভাবতেও যাবে না এরকম কোনো জিনিসের কথা, যদি ভেবেছো না তো আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিচ্ছি। এই কথাবার্তা হওয়ার পর তারপর তারা যাচ্ছে আরণ্যকের সাথে কথা বলতে। এদিকে রাজা কি করে, আরণ্যককে শুনিয়ে শুনিয়ে বলে যাক, আপদটা বিদেয় হয়েছে বাবা, বাড়িতে শান্তি ফিরে এসেছে। বাড়িতে শান্তি থাকলে যে কি ভালো লাগে এটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না জাহ্নবী। আরণ্যকের বাবা মাও আসে। আরণ্যকের বাবাও বলছে সত্যি, আপদ বিদেয় হলে সত্যি বাড়িতে খুব শান্তি থাকে, কোনো চিৎকার চেঁচামেচি নেই, কোনো অশান্তি নেই, কত শান্তি লাগছে বাড়িটা। এগুলো কথা শুনে আরণ্যকের ভালো লাগছে না, আরণ্যক ওখান থেকে চলে যাচ্ছে। তখন আরণ্যকের মা আটকায়, দাঁড়াও বাদশা, কোথায় যাচ্ছ তুমি, তোমার সাথে কিছু কথা আছে। বলে আমার কোনো কথা নেই, আমার মুডটা ভালো নেই, আমি ঘরে যাচ্ছি। বলে কেন, তোমার মুড ভালো নেই কেন? এ কি, গরিমা তো এখন ভালোই আছে, তোমার বাবা কিছু বলতে চাইছেন তোমাকে। তখন বাবলু বলছে হ্যাঁ, আমি আর তোমার মা ঠিক করেছি যে এরপরে বাড়িতে একটা পুজো রাখবো, তারপরে একটা বিশাল পার্টির আয়োজন করব। তখন বাদশা বলছে তোমরা যা খুশি করে বেড়াও, কিন্তু আমাকে এসব বলতে যেও না। তখন তনুশ্রী বলছে তুমি বাবার সাথে কিরকম ভাবে কথা বলছো? বলে কিরকম ভাবে কথা বলছি মানে? বলে হ্যাঁ, তুমি তো একদম অভদ্রের মতো কথা বলছো, এরকম ভাবে কেউ কথা বলে নাকি? কি হয়েছে তোমার, কি নিয়ে তুমি এত চিন্তিত? বাবলু বলছে তুমি রোশনাইকে নিয়ে চিন্তিত। আরণ্যক অবাক হয় যে তার বাবা কি করে বুঝতে পারলো। তখন বলছে যে তুমি ওই বাইরের মেয়েটার জন্য এখনো চিন্তা করে যাচ্ছ, সে তো তোমাকে শুধুমাত্র ইউজ করেছে সিঁড়ি হিসেবে। ব্যাস, তারপরে যখন বুঝতে পেরেছে যে তোমার ওর প্রতি কোনো কিছু নেই, তোমার যা কিছু আছে গরিমার প্রতি আছে, তখন এখান থেকেও কেটে পড়েছে। এদিকে রাজারাও বলছে যে হ্যাঁ, সত্যি তো। তখন আরণ্যক মানে জাহ্নবী কিছু বলতে গেলে বলছে মেম সাহেব তুমি কি বলতে চাইছো? তখন রাজা বলছে ভদ্রভাবে কথা বল। বলে ভদ্রভাবেই তো কথা বললাম, জিজ্ঞাসাই তো করছি মেম সাহেবকে যে তুমি কি বলতে চাইছো। তখন জাহ্নবী বলছে শোনো বাদশা, তোমাকে একটা কথা বলি, তুমি এই বাড়ির ছেলে হলে না, আমি এই বাড়ির বউ। তো আমাদের দুজনের অধিকারটা কিন্তু খুব একটা কম বেশি নয়, সবার সমান অধিকার। এই বাড়িতে কোনো সদস্য যদি কোনো টেনশনে থাকে বা চিন্তিত থাকে, তাহলে কিন্তু বাকি সদস্যরা জিজ্ঞাসা করবেই যে তার চিন্তার কারণটা কি। এটা কিন্তু খুব নর্মাল ব্যাপার। এবার তুমি তোমার লাইফে একজন থাকতে তুমি আরেকজন মেয়ের জন্য চিন্তা করবে, এটা কিন্তু অস্বাভাবিক ব্যাপার। রাজার সাথে আমার এতদিন হলো বিয়ে হয়েছে, কই ওকে তো আমি এতদিন অন্য কোনো মেয়ের দিকে তাকাতে বা কথা বলতে দেখিনি, তাহলে তুমি এরকম কেন? এই তোমার আর রোশনের ব্যাপারগুলো না বাইরে অব্দিও ছড়িয়েছে। তুমি কি জানো যে বাইরের লোকজন তোমাদের ব্যাপারে কি কথা বলে? বলে যে তুমি চরিত্রহীন, দুমুখ, বাড়িতে একজনকে আই লাভ ইউ বলছো, বাইরে আরেকজনকে রেখেছো। আরণ্যক চুপ করে থাকে, কিন্তু খুব রেগেও যায় জাহ্নবীর কথা শুনে। জাহ্নবী তখন বলছে সরি মেজো কাকামণি, মেজো কাকিমণি, আসলে আমি এই সমস্ত কথা বলছি না, বাইরের লোকজন বলছে। আরণ্যকের মা বলছে তুমি তো একদম ভুল কোনো কথা বলনি, আমি তো জানি, আমরা সবাই জানি ইনফ্যাক্ট যে বাইরের লোকজন কি কথাবার্তা বলছে। তখন জাহ্নবী বলছে থ্যাংক ইউ মেজো কাকিমণি, তুমি অন্ততপক্ষে আমাকে বুঝলে। আরণ্যক রেগে গিয়ে বলে বাইরের লোক কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু এসে যায় না। জাহ্নবী বলছে এসে যেতে হবে, অবশ্যই ভাবতে হবে তোমাকে, কারণ আমরা এটা খুব ভালো করেই বুঝতে পেরেছি যে গরিমাকে তুমি আগে জেনুইনলি ভালোবাসতে, কিন্তু এখন তুমি ওকে একদম ভালোবাসো না, এখন তুমি ওই কাজের মেয়েটাকে ভালোবাসো। তখন মেম সাহেব বলে চিৎকার করে ওঠে আরণ্যক। তখন বলে চিৎকার করিস না বাদশা, তোর এত বড় সাহস কি করে হয় যে তুই জাহ্নবীর সাথে চিৎকার করে কথা বলছিস, তাও আবার আমার সামনে দাঁড়িয়ে। আরণ্যকের বাবারা তো সমানে বলছে অবশ্যই, বাইরে যখনই আমরা বেরোই তখনই আমাদেরকে শুনতে হয় ওই যে বাদশার বাবা যাচ্ছে। যেই কথাগুলো জাহ্নবী বললো না, এগুলো একদম সত্যি কথা বলেছে, তোমার ব্যাপারে এরকমই কথাবার্তা উঠছে, সেই জন্যই আমরা বলতে তোমাকে বাধ্য হচ্ছি। আরণ্যক তখন বলছে যে বাইরের লোক কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু এসে কোনোদিনও যায়নি, আজকেও কোনোদিনও কিছু এসে যাবে না। আমি যাচ্ছি, আমার এই ব্যাপারের কোনো কথা বলার নেই। তখন তো আরণ্যক চলে যায়। আরণ্যকের বাবা বলছে তোমার ছেলের মাথাটা একদম গেছে, একদম গেছে, সে আর নিজের মধ্যেই নেই, এরকম ভাবে বলছে। এদিকে তো রোশনাই তার কাজে জয়েন করে গেছে।
গুরুজিকে আনতেও চলে যাওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে চলেও আসবে। আর ওখানে যে সমস্ত ছেলেমেয়েরা রিহার্সালের জন্য এসেছে তারাও সবাই ওখানে এসে পৌঁছেছে, তারাও প্রস্তুত। এবার তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে তোমাদের যত্ন আত্তির জন্য মানে যা কিছু প্রয়োজন এই মেয়েটি তোমাদেরকে এনে দেবে, তোমরা একে বলবে, তোমাদের টেক কেয়ারের জন্য একে রাখা হয়েছে। আর রোশনাইকে জিজ্ঞাসা করা হয় যে গুরুজি টেক কেয়ার ঠিক মতো করতে পারবে তো, সবকিছু ভালো করে বুঝে নিয়েছো তো? তখন রোশনাই বলে হ্যাঁ আমি সবকিছুই বুঝে নিয়েছি। বলে ওটা কিচেন, কিচেনে গুরুজির পছন্দের সবকিছুই রাখা রয়েছে, উনি যেমনটা বলবেন তুমি ঠিক তেমনটাই করবে। রোশনাই বলে হ্যাঁ কোনো অসুবিধে নেই, উনি ঠিক যেমনটা বলবেন তেমনটাই হবে। এদিকে তো ছোটু আবার পৌঁছে গেছে মাধবীলতার স্কুলে। বলছে যে আচ্ছা আমি ভেতরে আসতে পারি? তখন বলে আপনি তো অলরেডি ভেতরে চলে এসেছেন, তারপরে কেন জিজ্ঞাসা করছেন? আর রামলাল কাকাকে বলছে যে উনি আবার এখানে কি করছেন? রামলাল কাকা বলছে কি ওনার কার দুর্ঘটনা হবে নাকি সেই ব্যাপারে কথা বলছে। তখন বলে কি আবার কার দুর্ঘটনা, কি বলছেন এসব? তখন ছোটু বলে রামলাল কাকাকে আমি কি তোমাকে এইভাবে বললাম? আমি তো বললাম যে একটা দুর্ঘটনা হতে চলেছে সেই ব্যাপারে কথা বলতে এসেছি। তখন মাধবীলতা বলছে আপনি কি আপনার মিথ্যে কথা সাইড বিজনেস ছেড়ে এখন জ্যোতিষী হলেন নাকি? রামলাল কাকা বলছে না না ওটা ওনার সাইড বিজনেস নয়, ওটাই ওনার মেন বিজনেস। তখন ছোট বলছে আর কি যখন মানুষ বিপদে পড়ে না তখন সবাই এসে একদম উঠে পড়ে লাগে, তুমিও কি তাই রামলাল কাকা? তখন মাধবীকে বলছে আচ্ছা আমাদের কথার মাঝখানে কি রামলাল কাকা থাকবে? বলে হ্যাঁ অবশ্যই থাকবে। তখন ছোট তখন ইশারা করে বলছে যে আমাদের ইয়ের ব্যাপারটাও কি ওনার সামনেই বলবো? মাধবীলতা তখন বুঝতে পেরে রামলাল কাকাকে বলে আপনি একটু বাইরে যান। তখন ছোটু বলছে যে আমাকে আপনি একটু বাঁচান। বলে কি আমি আপনাকে কি করে বাঁচাবো? বলে না আসলে আপনিই পারবেন আমাকে একমাত্র বাঁচাতে, আমাকে নয় শুধু নিজেকেও। ছোটু বলছে আপনি তো জানেন যে কালকে আমাদের বাড়িতে আপনাদের বাড়িতে যাবে আর কি আমার বাবা মা। বলে হ্যাঁ সেটা আমি জানি যে ওনারা আসছেন এমনি দেখা সাক্ষাৎ করতে। বলে না আপনি জানেন না যে কেন যাচ্ছে ওনারা? বলে কেন আমি কি করে জানবো? বলে আমাদের ওই ইয়ের ব্যাপারে কথা হচ্ছিল না, ইয়ে। বলে কি? বলে ওই যে আমাদের দুজনের ইয়ের ব্যাপারে। তখন মাধবী বুঝতে পারে সেটা তো আমি বলেইছি যে সেটা কখনোই সম্ভব নয়, আপনি তো তাছাড়া সন্ন্যাস নিচ্ছেন। ছোট বলছে আমি সন্ন্যাস নিচ্ছি না, আমি সন্ন্যাস নিতে বাধ্য হব। বলে কি আমার সাথে ইয়ে হলে আপনি সন্ন্যাস নিতে বাধ্য হবেন? এবার ছোট বলছে অন্যজনের সাথে ইয়ে হয়ে গিয়েছে, এখন অন্যজনের সাথে ইয়ে হওয়াকালীন আমি আপনার সাথে ইয়ে কি করে করি বলুন তো? এরকম ভাবে বলছে ছোট আর কি, যাতে মাধবী ইচ্ছে করে বিয়েটা ভেঙে দেয়। মাধবী তখন বলছে আপনার সাথে ইয়ে করতে আমার বয়েই গেছে। তখন ছোট বলছে সেটাই তো আপনাকে বোঝাতে হবে আমার মা বাবাকে। মাধবী বলছে তাকে এসে শুনি। বলে বাবা আপনি শুনবেন, তিনি হচ্ছেন মা সরস্বতীর মতো গুণ তার, আর মা লক্ষ্মী রূপে বিরাজমান, আবার মা দুর্গার মতো রাগও আছে। মাধবী বলছে এই শুনুন এত কথা না জানতে চাই না। ছোট বলছে এ মা আপনি তো ডেসক্রিপশন চাইলেন তাই তো বলছি। মাধবী বলছে তা সেও নিশ্চয় কোনো কাজকর্ম করে না আপনার মতো বেকার বাউন্ডলে? বলে না সে মস্ত কাজ করে। মাধবীর তো শুনে কেমন লাগে। মাধবী বলছে তা কি কাজ করে? বলে একদিন নিয়ে আসবো আপনার সঙ্গে আলাপ করিয়ে দেবো, সেদিন দেখবেন। মাধবী বলছে না তার কোনো দরকার নেই, আমার দেখার বয়েই গেছে। তখন ছোট বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমাকে একটু বাঁচান। মাধবী বলছে আপনি আপনার বাবা মাকে গিয়ে তো বলতে পারেন, না হলে আপনার বড় বৌদি তিনি তো খুব ভালো মানুষ। বলে না বলতে পারলে কি আর আপনার কাছে আসতাম নাকি? তাছাড়া আপনি তো রোশনাইয়ের উপকার করেছেন এত সুন্দর, আপনি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড আমার বন্ধুর মতো। ও আপনাকে তো ঠিক করে ধন্যবাদটাও দেওয়া হয়নি। মাধবী বলছে আপনার ধন্যবাদের জন্য আমি বসে নেই এখানে। এদিকে কিন্তু ছেলেমেয়েরা রোশনাইয়ের পেছনে লাগছে। রোশনাইকে বলছে তোমার মনে আছে তো তুমি কিন্তু আমাদের 5 মাস খাটার জন্য আছো, যদি না ঠিকঠাক করে খাটো তোমার কিন্তু চাকরি থাকবে না। বলছে আমার জন্য একটা ব্ল্যাক কফি বানিয়ে এনে দাও। রোশনাই বলছে যে এক্ষুনি খাবে? আসলে আমি ভাবছিলাম যে গুরুজি আগে এলে ওনাকে দিয়ে তারপরে তোমাদেরকে দেবো। তখন একজন বলছে অ্যাটিটিউড দেখাচ্ছ, মানে এরকম ভাবে রোশনাইয়ের পেছনে লাগছে আর কি। এক একজন এক এক রকম অর্ডার দিচ্ছে, কে গ্রিন টি খাবে, কে ব্ল্যাক কফি খাবে, কে লিকার চা খাবে। রোশনাই বলে তাহলে আমি একটু লিখে নিই, নাহলে আমি আবার ভুলে যাব, কারণ অনেকগুলো অর্ডার একসঙ্গে তো। এবার একটা ছেলে বলছে এমা তোমার মাথায় কি আছে বলো তো, তুমি এইটুকু অর্ডার মনে রাখতে পারছো না? আমরা তো মাত্র 5-6 জন। এবার একে একে জিজ্ঞাসা করছে বলো তো আমি কি চেয়েছিলাম? রোশনাই যখন বলছে বলে না আমি তো এটা চাইনি, আমি তো ওটা চেয়েছিলাম। এরকম ভাবে রোশনাইকে কিন্তু বিভিন্ন ভাবে হ্যারাস করছে তারা। এরপরে ইচ্ছাকৃত তারা যেটা চেয়েছিল সেটা ফট করে চেঞ্জ করে দিচ্ছে আর বলে আমি এটা চেয়েছিলাম, আমি ওটা চেয়েছিলাম, তুমি তো মনে রাখতেই পারছো না। এই বলে সবাই মিলে হাসাহাসি করছে আর রোশনাইয়ের পেছনে লাগছে। এরপর রোশনাই বলছে আমি বরঞ্চ লিখে নিই, তাহলে সুবিধে হবে। বলে আমরা যদি তোমাকে নাম না বলি, বলে এইটুকু যদি সাহায্য না করেন তাহলে কিভাবে হবে? আচ্ছা ঠিক আছে আমি বরং সবটাই বানিয়ে আনছি, লিকার চা, মিল্ক টি, গ্রিন টি সব বানিয়ে আনছি, যেটা আপনাদের ইচ্ছে আপনারা খেয়ে নেবেন। সবাই তো রোশনের উপরে সমানে হাসাহাসি করছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবে না। আর এই পর্ব যদি ভালো লেগে থাকে, যদি এই পর্বের বিস্তারিত দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে।
তাহলে অপেক্ষায় থেকো সবাই আগামীকালকে নতুন রিভিউ পাওয়ার জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।